আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা। লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা 16 থেকে 18 পর্যন্ত, সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। তিনটে প্রাণ উন্মুক্ত হয়ে বসে আছে শাহিনুরের উপস্থিত হওয়ার আশায়। রঙ্গন সেই যে গিয়েছে, আর আসার নাম নেই। নূর আসবে শুনে রুমানা তো বেজায় খুশি। অঙ্গন আর রুমানা এখন নূর আর রঙ্গনকে নিয়ে কল্পনা জল্পনা করতে ব্যস্ত। সে ব্যস্ততা থেকেই হঠাৎ রুমানা প্রণয়ের বাহু চেপে ধরে বলল, আচ্ছা প্রণয়, খালুজান আর খালামণি ওদের সম্পর্কের পরিণতি ঘটতে দেবে তো? যদি না দিতে চায় তুমি প্লিজ খালুজানকে বোঝাবে। রুমানার এহেন বক্তব্যে প্রণয়ের কর্ণকুহরে আকস্মাৎ বোমা বিস্ফোরিত হলো। ফলশ্রুতিতে তার মুখভঙ্গি এমন কঠিন রূপ ধারণ করল যে পাশ থেকে ধীর চোয়াল দেখেই গণ্ডস্থল থেকে বক্ষস্থল অবধি শুকিয়ে গেল রুমানার শুষ্ক মুখশ্রী ভীতিগ্রস্ত দৃষ্টিজোড়া দেখে অঙ্গন তটস্থ হয়ে তাকালো প্রণয়ের দিকে। ক্ষীণস্বরে ডেকে উঠল, ভাই। আকস্মাৎ ঘুম ভেঙে গেল। মানুষ যেমন চমকে তাকায় ঠিক তেমনভাবেই অঙ্গনের দিকে তাকালো প্রণয়। তারপর বিচলিত হয়ে একবার রুমানা আরেকবার পথের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। যে পথ দিয়ে আসার কথা রঙ্গনা এবং শাহিনুরের, সে পথে দৃষ্টি রেখেই প্রণয় প্রশ্ন করল, রুমানা, আজ আকাশে চাঁদ উঠেছে? ভ্রুদয় কুঁচকে গেল রুমানার। অঙ্গন দুজনেরই। পরক্ষণেই দুজন তৎপর হয়ে আকাশে জ্বলজ্বল করে ওঠা চন্দ্রকে একবার দৃষ্টিপাত করে নিল। তারপর চারজোড়া চোখ চিন্তিত হয়ে তাকালো প্রণয়ের দিকে। অঙ্গন চুপ রইল। রুমানা নিচু স্বরে জবাব দিল, উঠেছে। রুমানার উত্তর পেয়ে এবার পথ থেকে দৃষ্টি সরিয়ে রুমানার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়। তারপর শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলল, কাল ভোরে সূর্য উঠবে, তাই না? আশ্চর্যান্বিত হয়ে প্রণয়ের দিকে তাকিয়ে রইল রুমানা। অঙ্গনও একইভাবে তাকালো। রুমানার আশ্চর্যান্বিত দৃষ্টিজোড়ায় দৃষ্টি মিলিত করে শান্ত কণ্ঠে প্রণয় বলল, একই আকাশে চন্দ্র সূর্য উভয়ই বিরাজ করতে পারে। বোকা চোখে প্রণয়ের দিকে তাকিয়ে রইল রুমানা। কিন্তু অঙ্গনের সর্বাঙ্গ কেঁপে উঠল। বিস্ফোরিত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল সে। প্রণয়ের কথার অর্থ রুমানা বুঝতে না পারলেও অঙ্গন বেশ সন্দেহ করল। প্রণয়ের তীক্ষ্ণ নজর, বক্র হাসি, কোনোটাই চোখ এড়াল না অঙ্গনের। হঠাৎ অঙ্গনের মুখ বিমূঢ় হয়ে যেতেই প্রণয় বলল, তুই কি বিরোধিতা করতে চাচ্ছিস নাকি? বক্ষস্থলে প্রচণ্ড বেগে এক ধাক্কা খেল অঙ্গন। ম্লান হেসে বলল, একই আকাশে চন্দ্র সূর্য উভয়ই বিরাজ করে ভাই, কিন্তু লক্ষ্য করে দেখো তারা উভয়ই একটা গণ্ডি মেপে চলে। রাতের আকাশটা চন্দ্রের দখলে আর দিনের আকাশ সূর্যের। রুমানা বাদ সেধে বলল, তোমরা আকাশ নিয়ে তর্ক শুরু করলে কেন? আকাশে চাঁদ সূর্য নক্ষত্র সবারই স্থান হয়। আকাশের হৃদয় বিশাল, বুঝলে? সে কাউকে নিরাশ করে না। রুমানার কথা শুনে অঙ্গন দীর্ঘ নিঃশ্বাস ফেললেও প্রণয় বেশ মজা পেল। তার ওষ্ঠাধরে লেপ্টে থাকা কিঞ্চিত হাসিটুকু প্রশস্ত হাসিতে রূপ নিল। সে হাসি দেখে রুমানা লজ্জা পেল আর অঙ্গন পড়ে গেল দুশ্চিন্তায়। কিন্তু সেই দুশ্চিন্তাটুকু ধামাচাপা পড়ে গেল রঙ্গন এবং শাহিনুরের উপস্থিতিতে। অত্যন্ত হাস্যজ্জ্বল চঞ্চল প্রবণ যুবকটির পাশে জড়সড় হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে অতি সুদর্শনীয় কিশোরীটি। ভূমিতলে বসে থাকা তিনটে প্রাণী সুদর্শন যুবক এবং সুদর্শনীয় কিশোরীর দিকে দৃষ্টিপাত করল। রুমানা সকলের সম্মুখে বলেই ফেলল, ইস কি সুন্দর মানিয়েছে দুজনকে, নজর না লাগুক। অঙ্গন মৃদু হাসল। প্রণয় তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে তাকিয়েই রইল। শাহিনুর লজ্জায় আরক্ত হয়ে বারবার রঙ্গনের পিছনে লুকানোর চেষ্টা করল। অঙ্গন বলল, এত দেরি হলো? 11:50 বাজে, আর মাত্র 10 মিনিট। এটুকু বলার পরপরই অঙ্গনের উরুতে মৃদু কিল বসালো রুমানা। চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, এটা কি করছিলে? সরি, বেখেয়ালিভাবে বলে ফেলেছি। রুমানা আর অঙ্গন ফিসফিসিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। প্রণয় গাঢ় চোখে তখনও তাকিয়ে আছে শাহিনুরের দিকে। পা থেকে মাথা অবধি কতবার যে চোখ বুলিয়েছে এটুকু সময়ে হিসেবের বাইরে। আর 5টা মেয়ের মতন শাহিনুর স্বাভাবিক জীবনযাপন করছে না, তা তার বাহ্যিক দৃশ্য দেখলেই বোঝা যায়। এই যে রুমানা শাড়ি পরেছে তার মধ্যে ভদ্রতা, সভ্যতার স্পর্শ পুরোটাই রয়েছে। অথচ শাহিনুর, তার শাড়ি পরার ধরন দেখলেও শরীরের রক্ততপ্ত হয়ে ওঠে প্রণয়ের। ফর্সা লম্বা কমল পা দুটোতে চোখ যেতেই শরীর জুড়ে শিহরণ বয়ে গেল প্রণয়ের। পায়ের গোড়ালি থেকে বেশ উঁচু অংশ অবধি শাড়িবিহীন, কারণ শাহিনুর বেশ উঁচিয়ে শাড়ি পরেছে, যার ফলে পা থেকে উপরের দিক অনেকটাই বেরিয়ে আছে। যদিও আজ লম্বা হাতা ব্লাউজ পরেছে, কিন্তু পূর্বের দিনে খাটো হাতা ব্লাউজ পরতে দেখেছে প্রণয়। রুদ্ধশ্বাসে চোরা দৃষ্টিতে একবার শাহিনুরের ওদরে তাকালো প্রণয়। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে স্বস্তির নিঃশ্বাসও ত্যাগ করলো। না, ব্লাউজটা ঠিকঠাক আছে, প্যাট দেখা যাচ্ছে না। কিন্তু যখনই শাহিনুরের গণ্ডস্থল থেকে বক্ষস্থলে দৃষ্টি পড়ল, মাথা ঝিম ধরে গেল তার। নিজের পাশে অঙ্গন, শাহিনুরের পাশে রঙ্গনকে দেখে মেজাজ খিচে উঠল।
রুমানার দিকে তাকিয়ে রুমানার শাড়ির আঁচল লক্ষ্য করলো। কোথায় রুমানার তো সব ঠিকঠাক আছে, তবে কেন শাহিনুরের শাড়ির আঁচল ওভাবে দেওয়া? শাহিনুর কেন শাড়ির আঁচল কাঁধ থেকে পিছন দিয়ে টেনে কোমরে গুজেছে? এক নজরে রুমানার দিকে তাকালে এক এক নজরে রুমানার দিকে তাকালে তো চোখ আটকে যায় না। তার দিকে এক নজরে তাকালে কত শত পুরুষের চোখ আটকে যাবে সে জানে। এর জন্য দায়ী তো পুরুষগুলো নয়, এর জন্য দায়ী সে নিজে। তার বেশভূষা এমন যে শরীরের প্রতিটি অংশ পর্দার বাইরেও সুস্পষ্ট হয়ে চোখে ধরা দিচ্ছে। দৃষ্টি নত করে ফেলল প্রণয়। ঘন ঘন কয়েকবার ভারী নিঃশ্বাস ত্যাগ করলো। বুকের ভিতর কেমন এক যন্ত্রণা বোধ করছে সে। অশান্ত প্রণয়ের দিকে ভীরু চোখে একবার চেয়ে দেখল শাহিনুর। রঙন শাহিনুরকে ইশারা করলো খড়ের উপর বসতে, কিন্তু শাহিনুর ঠায় দাঁড়িয়ে রইল। রঙন মুচকি মুচকি হেসে অঙ্গনকে বলল, দেখছো এখনো ভয় পাচ্ছে, তোমরা আছো বলে আসতেই চাইলো না। খুব জোর করলাম, পরে কি করেছি জানো? আমার কসম দিয়ে নিয়ে এসেছি। রঙনের কথা শুনে মুচকি মুচকি হাসতে শুরু করলো রুমানা। আর রঙন তপ্ত নিঃশ্বাস ছেড়ে চিবিয়ে চিবিয়ে প্রণয় বলল, তাহলে এখন বসার জন্য কসমটা দিয়ে ফেল। প্রণয় রেগে যাচ্ছে বুঝতেই রঙন শাহিনুরের হাত টেনে বসিয়ে দিল। শাহিনুর লজ্জায় মাথা নত করে সেই যে বসলো আর মাথা উঁচিয়ে কাউকেই দেখলো না। রুমানা ধীরগতি সরে শাহিনুরের পাশে গিয়ে বসলো। তারপর তাকে স্বাভাবিক করার জন্য কথাবার্তা বলতে লাগলো। সকলের মধ্যে টুকটাক কথাবার্তা চলতে চলতে যখন 12টা বেজে গেল, তখন আচমকা রুমানা উঠে প্রণয়ের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর রঙনকে ইশারা করতেই রঙন ঘরের নিচ থেকে একগুচ্ছ লাল গোলাপ বের করে রুমানার হাতে দিল। রুমানা গোলাপগুচ্ছ নিয়ে প্রণয়ের সম্মুখে ধরে লাজুক ভঙ্গিতে চটপটে কণ্ঠে বলল, শুভ জন্মদিন প্রণয়, আই লাভ ইউ সো মাচ। রঙন শীষ বাজিয়ে উঠল। অঙ্গন মৃদু হাসল, কিন্তু শাহিনুর অবুজের ন্যায় মাথা উঁচিয়ে তাকিয়ে রইল প্রণয় এবং রুমানার পানে। আচমকা প্রণয়ের দৃষ্টি তখন শাহিনুরের দিকে যেতেই দুজনের দৃষ্টিমিলন ঘটে গেল। প্রণয়ের শানিত দৃষ্টিতে দৃষ্টিমিলন হতেই হৃৎপিণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেল নূরের। পাশে থাকা রঙনের দিকে কিছুটা চেপে রঙনের বাহুতে ধরতে গিয়ে শার্ট খামচে ধরল। আচমকাই রঙনের দিকে চেয়ে কম্পিত কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না। একথা শুনে রঙন অবাকান্বিত হয়ে শাহিনুরের দিকে তাকালেও প্রণয় বাঁকা হেসে রুমানার দিকে তাকালো। তারপর ফুলের তোড়া নিয়ে রুমানাকে বলল, ধন্যবাদ রুমানা। একে একে সবাই প্রণয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালো, শুধু শাহিনুর বাদে। রঙন শাহিনুরকে কিছু সময় থাকার জন্য খুব জোর করে রাজি করালো। তারপর তার বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বলল। ভীতিগ্রস্ত শাহিনুর কিছুতেই রাজি হলো না। শেষে প্রণয় বলল, রঙন, বড়দের প্রতি যে মেয়ের সম্মানবোধই নেই, সেই মেয়ে জমিদার বাড়ির পুত্রবধূ হবে কি করে, তা নিয়ে আমি ভীষণ চিন্তিত। প্রণয়ের এমন কথা শুনে রুমানার মন খারাপ করলো। অঙ্গন শুধুই নীরব দর্শক, কিন্তু শাহিনুর চুপ রইল না। সে মাথা নত করেই বলল, আপনাকে আমার খুব ভয় লাগে। আপনার তাকানোতে কিছু একটা আছে। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল সকলেই, কেবল প্রণয় বাদে। তার ওষ্ঠাধরে দুর্বৃত্ত হাসির রেখা মিলল। রঙন তার সকল বিস্ময় কাটিয়ে শব্দ করে হেসে উঠল। তার হাসির শব্দ শুনে স্বাভাবিক হলো রুমানা। রঙন বলল, আরে ধুর, তুমি যে কি ভীতু নূর। ভাইয়া একটু গম্ভীর স্বভাবের বলে তোমার এমন মনে হচ্ছে, তাছাড়া কিছুই নয়। রুমানা বলল, একদম ঠিক বলেছিস রঙন। প্রণয়কে দেখে এখনও আমার ভয় কাটলো না। নূর তো কেবল নতুন। ওদের কথার মাঝে অঙ্গন বলল, রাত তো বেড়ে যাচ্ছে, এখন একটু গান টান হোক। রুমানা, ভাইয়ার জন্মদিন উপলক্ষে আজ তোমার গলায় একটা গান শুনতেই পারি আমরা। রুমানা লজ্জা পেয়ে প্রণয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার অনুমতি না পেলে গাইব না? প্রণয় নূরের দিকে দৃষ্টি ঠাই রেখেই উত্তর দিল, অনুমতি দেব না মানে? রঙন, তোর গিটারটা এখানে আছে? হ্যাঁ ভাইয়া, কিন্তু কোনো কিন্তু নয়, যা গিয়ে নিয়ে আয়। রঙন গিটার নিতে চলে গেল। বহুদিন এমনি পড়ে থাকায় বেশ ময়লা পড়ে গেছে, তাই সেগুলো পরিষ্কার করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেল। নূর খুব অস্বস্তি নিয়ে বসে আছে। তার অস্বস্তিটুকু দ্বিগুণ করার জন্য শুনিয়ে শুনিয়ে প্রণয় রোমানাকে বলল, বুঝলে রোমানা, দিনকাল ভালো না। আমি আমার ভবিষ্যৎ সন্তানদের নিয়ে ভীষণ চিন্তিত। রোমানা বিস্ফোরিত চোখে প্রণয়ের দিকে তাকালো। হাই, প্রণয় তার সঙ্গে রসিকতা করছে? কেন চিন্তিত জিজ্ঞেস করলে না রুমানা? কেন? দিনকাল ভালো না, রাত বিরাতে কোন ছেলে টপকে নিয়ে যে আমার মেয়ের সঙ্গে প্রেম টেম করে বসবে? হেসে ফেলল রুমানা। বুঝলো নূরকে খেপাচ্ছে প্রণয়, কিন্তু সে তো এমন মানুষ নয়। তাহলে হঠাৎ এমন আচরণ যে? তীব্র অস্বস্তি নিয়ে শাহিনুর এদিক সেদিক তাকাতে লাগলো। প্রণয় আবার বলল, রুমানা, তুমি কখনো তোমার মাকে ফাঁকি দেওয়ার কথা, মিথ্যা বলার কথা ভাবতে পারো?
কখনো মাকে ঠকানোর কথা ভাবতে পারো? একদম না প্রণয়, এ পৃথিবীতে মায়ের চেয়ে বেশি কেউ আপন হয় না, আর আপনজনদের কখনো ঠকাতে নেই। সঠিক, আপনজনদের ঠকালে দিন শেষে নিজেকেই ভয়ঙ্করভাবে ঠকতে হয়। এটুকু বলে শাহিনুরের দিকে তাকালো প্রণয়। মেয়েটার মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে, চোখ দুটো পানিতে টলমল করছে। প্রণয় সে চোখে চোখ রেখে ধীর কণ্ঠে বলল, যদি কখনো এমন ভুল করো মাকে বলে ক্ষমা চেয়ে নিও। এ পর্যায়ে প্রণয়ের দৃষ্টিতে নজর পড়ল রুমানা, অঙ্গন দুজনেরই। তখনই রঙন চলে এলো, গিটার নিয়ে হাঁটু বাজ করে বসে বলল, আপা গান শুরু করো। প্রণয় রুমানার দিকে তাকিয়ে দেখলো সে অবাকান্বিত হয়ে তাকিয়ে আছে তার দিকে, তাই মুচকি হেসে প্রণয় বলল, গান ধরুন ম্যাডাম। ব্যাস এতটুকুতেই মস্তিষ্কে ঘোর লেগে গেল রুমানার। লাজুক হেসে গান ধরল সে, তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, আমি মাটি তুমি নীল আসমান, আমি মাটি তুমি নীল আসমান, তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, আমি মাটি তুমি নীল আসমান, আমি মাটি তুমি নীল আসমান। গান শেষে লজ্জায় মাথা নুইয়ে ফেলল রুমানা। অঙ্গন মুচকি হেসে প্রণয়কে বলল, ভাই এবার কি তোমার কণ্ঠে একটি গান শোনার সৌভাগ্য হবে? এ পর্যায়ে নূরের দিকে তাকালো প্রণয়। বিমর্ষ মুখে ঠায় বসে আছে মেয়েটা। হয়তো ছোট্ট হৃদয়ে মাকে ঢকানোর ফলে তীব্র যন্ত্রণা হচ্ছে, কিন্তু এই যন্ত্রণাটুকুর খুব প্রয়োজন ছিল। ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে রঙনের দিকে তাকালো প্রণয়, বলল, গিটারটা কি রেখে দেওয়ার জন্য আনতে বলেছি নাকি? রঙন বলল, সত্যি গাইবে? ইয়েস। দুবাই হৈ হৈ করে উঠল। আশ্চর্য হয়ে তাকালো রুমানাও। খুশিতে আত্মহারা হয়ে শাহিনুরের বাহু চেপে ধরল সে। রঙন গিটারের মৃদু টুংটাং আওয়াজ তুলল, আর প্রণয় নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। রঙন গিটারের তালে রুমানা ভালো লাগা ভালোবাসার সীমাহীন সুখের ঘোরে আচ্ছন্ন হয়ে রইল। কিন্তু অঙ্গন ঠিক খেয়াল করলো প্রণয়কে, তার গভীর দৃষ্টিজোড়াকে। আর প্রণয় স্মরণ করলো সেই রাতকে, যেই রাতে তার চোখে তির্যক জ্যোতির ন্যায় বিঁধেছিল শাহিনুরের সুশ্রী মুখস্মৃতি। স্মরণ হলো সেই ক্ষণ, যে ক্ষণে শাহিনুরের হরিণাক্ষ দৃষ্টিজোড়ায় তলিয়ে গিয়েছে সে। সেই দিনটুকু স্মরণ করেই শাহিনুরের উদ্দেশ্যে গান ধরল সে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না, দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না, কাছে আইসো রে বন্ধু, প্রেমের কারণে বাইসো রে বন্ধু আমায় যতনে। প্রণয়ের কণ্ঠে গান শুনে বিমোহিত হয়ে রইল সকলেই, কিন্তু শাহিনুর বিমোহিত হওয়ার পাশাপাশি থরথর করে কাঁপতেও শুরু করলো। তার এই কাঁপাকাঁপি ততক্ষণে থামলো না যতক্ষণ না প্রণয়ের সম্মোহনী দৃষ্টিজোড়া তার থেকে বিচ্যুত হলো। পরের দিন প্রাতকালে নাস্তা নিয়ে শাহিনুরের কাছে হাজির হলো শারমিন বাইজি। বন্ধ দরজা খুলতেই আচমকা কক্ষের ভিতরে দৃষ্টি নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে থমকিত ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে রইল সে। তার দীপ্তিমান দৃষ্টিজোড়ায় নিমিষেই কিঞ্চিত ভয় জেঁকে বসল। অন্তঃকণে জমল মেঘ। রোজকার মতো আজ শাহিনুর গায়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে না। রোজকার মতো আজ আর শাহিনুরের ঘুম ভাঙানোর জন্য বিশেষ কায়দা খাটানোরও প্রয়োজন পড়বে না। রোজকার মতো ঘুমন্ত মেয়ের ললাটে অতি সন্তর্পণে চুম্বন এঁকে দেওয়ারও সুযোগ পেল না শারমিন। ক্ষণকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়েই রইল সে। কক্ষের ভিতরের দেয়ালে পিঠ ঠেকিয়ে বিধ্বস্ত রূপে বসে আছে শাহিনুর। কাল রাতে জমিদার বাড়ির সকলের সঙ্গে সময় কাটানোর পর রঙন যখন তাকে পৌঁছে দিতে এলো, তখন থেকেই স্তব্ধ হয়ে আছে শাহিনুর। মস্তিষ্কে কিলবিল করছে কেবল প্রণয়ের বলা কথাগুলো। মনে তীব্র অস্বস্তি হচ্ছে এতদিন যাবৎ মায়ের চোখে ফাঁকি দেওয়াতে। ফেরার পথে রঙনের সঙ্গে একটি শব্দ বিনিময়ও সে করেনি। রঙন যখন তার হাতে স্পর্শ করেছিল, মই দিয়ে জানালার পাটাতনে উঠতে সহায়তা করতে চেয়েছিল, কোনোটাই শাহিনুর গ্রহণ করেনি। আচমকা শাহিনুরের এমন আচরণে অবাক না হয়ে পারেনি রঙন। তাই প্রশ্ন করেছিল, নূর তুমি আমাকে এড়িয়ে চলছো? রঙনের এমন প্রশ্নে ঝরঝর করে কেঁদে ফেলেছিল শাহিনুর। বলেছিল, আমি আমার আম্মাকে খুব ভালোবাসি বাসিওলা, আমি আমার আম্মাকে ঠকিয়ে খুব অন্যায় করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও বাসিওলা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আমার আম্মাকে আর ঠকাতে চাই না। শাহিনুরের কথায় পাল্টা কোনো জবাব দিতে পারেনি রঙন, কিন্তু জোরপূর্বক শাহিনুরের একটি হাত টেনে নিজের দুহাতে মুঠোবন্দি করে নিয়ে বলেছিল, তোমার আম্মাকে যাতে আর না ঠকাতে হয় সেই ব্যবস্থা আমি করব, তুমি নিশ্চিন্তে থাকো, আসছি, আমাদের আবার দেখা হবে। রঙন চলে যাবার পর মেঝেতে ধপ করে বসে পড়ল।
শাহিনুর মনে মনে করলো প্রণয়ের বলা শেষ বাক্যটি, যদি কখনো এমন ভুল করো মাকে বলে ক্ষমা চেয়ে নিও। দুহাতে মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে শাহিনুর। ফোপাতে ফোপাতে বলে, আম্মা তুমি আমাকে ক্ষমা করবা তো? সেই রাত থেকে কাঁদতে কাঁদতে চোখজোড়া শুষ্ক হয়ে গেছে শাহিনুরের। তবুও মনে চলা অপরাধবোধ একটুও কাটেনি। বিধ্বস্ত মুখে কক্ষের এক কোণে ঘাপটি মেরে বসে আছে। সকাল সকাল মেয়ের কাছে এসে মেয়েকে এরূপে দেখে পুরো পৃথিবী যেন থমকে গেল শারমিনের। আকস্মিক ধাক্কাটা সামলেও নিল, কিঞ্চিত ত্বরান্বিত হয়ে চরন্ত এগিয়ে মেয়ের সম্মুখে বসে পড়ল। পাশে হাতে থাকা নাস্তা পানি রেখে বিস্ময়ান্বিত কণ্ঠে ডাকলো, নূর। সম্বিত ফিরে পেয়ে মাকে এক পলক দেখল শাহিনুর, তারপর হু হু করে কেঁদে উঠে ঝাপটে ধরল মাকে। শারমিনের বক্ষস্থলে অসহনীয় ব্যথা অনুভব হলো। কলিজায় কেমন যেন সেদ করেও উঠল। হাজার হোক মা তো। প্রায় ঘণ্টাখানেক সময় ধরে শারমিন শাহিনুরের কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু না, কিছুতেই থামাতে পারল না মেয়েকে। আদর করলো কপালে, গালে, হাতে স্নেহময় চুম্বন এঁকেও দিল। বিনিময়ে শুধু উত্তর চাইল, কেন কাঁদছে সে, কি এমন দুঃখ চেপেছে তার মনে। কিন্তু কোনো উত্তরই দিতে পারল না শাহিনুর। যতবার উত্তর দেওয়ার চেষ্টা করছে ততবার বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়ছে। শারমিন বিচক্ষণ মানুষ, সে বুঝলো নূরের বুক ফাটছে, কিন্তু মুখ ফুটে একটি শব্দও উচ্চারণ করতে পারছে না। শারমিন এটাও লক্ষ্য করলো নূর ভীষণ একটা অপরাধবোধে ভুগছে। তার ফুলের মতো নিষ্পাপ মেয়েকে মারাত্মক আকারে কোনো অপরাধটি করলো। কি এমন করেছে যেটা সে অপরাধ হিসেবে চিহ্নিত করে এইরূপ দুঃখ পাচ্ছে? যে মেয়ে মাথা উঁচু করে নিজের মায়ের সঙ্গে কথা বলতে পারে না, সহজে যে মেয়ের কণ্ঠস্বর শোনাও ভীষণ কষ্টদায়ক, যে মেয়ের হাঁটা চলাতেও থাকে জড়তার স্পর্শ, সেই মেয়ে করবে অপরাধ? আর ভাবতে পারল না শারমিন। শুধু সময় দিল শাহিনুরকে। নিজেকে ধাতস্থ করে নিয়ে চোখ মুখ শক্ত করে দৃঢ় কণ্ঠে বলল, নূর তুমি আমাকে কিছু বলতে চাও? আমি জানি, আমি শুনতেও চাই। তুমি সময় নাও, স্বাভাবিক হও, তারপর নিঃসংকোচে মনের সমস্ত কথা, সমস্ত ব্যথা, সমস্ত দুঃখগুলো প্রকাশ করো। এই পৃথিবীতে আমি ছাড়া আর কে আছে তোমার? আমাকে ভয় নয়, ভরসা করো। আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমার মা। এই পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধু আমি তোমার। ক্রন্দনধ্বনি থেমে গেল। ভেজা দৃষ্টিতে মায়ের দিকে তাকালো শাহিনুর। শারমিন নিজের আঁচল দ্বারা তার কপোলদ্বয় মুছে দিল, ললাটে গাঢ় একটি চুমুও খেলো। তারপর বলল, উহু, এখন কিছু শুনতে চাই না। তুমি সময় নিয়ে সবটা বলবে আমাকে, আমি অপেক্ষা করব। মুখে এসব বললেও মনে মনে ভীষণ চিন্তিত হয়ে পড়ল শারমিন। কোন দুঃখে ব্যথিত হলো তার নূর। ছোটবেলা শাহিনুর অসংখ্যবার তাকে প্রশ্ন করেছে, আম্মা আমার দাদা দাদি নাই? ও আম্মা, আমার যেমন তুমি আছো, তোমারও তো আম্মা আছে তাই না? আচ্ছা আম্মা, আমার কি আব্বা নাই? এসব প্রশ্নের মোকাবেলা করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ল, তখন থেকে শাহিনুরও ঘুমিয়ে গেল। কী কারণে থেমে গেল শাহিনুরের জানা নেই। মেয়েটা আর প্রশ্ন করল না, আম্মা আমার আমার কি আব্বা নাই? আম্মা তোমার কি স্বামী নাই? আমরা এখানে কেন থাকি আম্মা? শারমিনও যেন হাঁপ ছেড়ে বাঁচল। শিশু বয়স ছেড়ে কিশোরী হলো মেয়েটা। আল্লাহর তরফ থেকেই হঠাৎই নিজের মা মান্নাত বুবু সহ সকল বাইজিদের জীবনরীতি অনেকাংশ বুঝেও গেল, হারিয়েও গেল তার করা প্রশ্নগুলো। শারমিনের ভয় হলো আজ আবার সেসব প্রশ্নগুলোরই কিঞ্চিত প্রশ্ন জাগেনি তো মনে। হাজার হোক, শাহিনুর এখন বড় হচ্ছে, মানব জীবন সম্পর্কে বোধশক্তিও আপনা আপনি তৈরি হচ্ছে। প্রণয়ের কোয়ার্টারের সকাল থেকে ব্যস্ততায় কেটেছে অঙ্গন রঙ্গন দুবাইয়েরই। ড্রয়িং রুম চমৎপ্রদ পুষ্পসজ্জায় সজ্জিত করেছে। দেয়ালে শুভ জন্মদিন ব্যানার টানানো থেকে শুরু করে বেলুন, জন্মদিনের কেক, মোমবাতি, সমস্ত আয়োজনই সম্পূর্ণ হয়েছে। বাড়ির ল্যান্ডলাইনে ফোন করল রঙ্গন, কিন্তু ফোনটি ধরল তার বড় ভাইয়ের বউ জেবা। ওপাশ থেকে অতি উৎসাহিত কণ্ঠ ভেসে এলো, হ্যালো, আপনি ফোন করলেন? তবে কবে ফিরবেন আপনি? শুনুন না, এবার কিন্তু আমার দুটো তাঁতের শাড়ি, দুটো খয়েরি রঙের লিপস্টিক আর দুটো বাকি। কথা বলার পূর্বেই রঙ্গন বলল, আল্লাহর ওয়াস্তে মাপ চাই ভাবি, আপনার শাড়ি লিপস্টিক কোনোটাই আমি কিনতে পারবো না। এটুকু বলে চোখ খিচে ফিসফিস করে অঙ্গনকে বলল, ভাই এই এক পিসের জন্য কবে না হার্ট অ্যাটাক করি সব ভাই মিলে। অঙ্গন বুঝলো ফোনটা তার বড় ভাইয়ের দ্বিতীয় স্ত্রী ধরেছে, তাই মুখ টিপে হাসলো। রঙ্গন চোখ রাঙিয়ে জেবার উদ্দেশ্যে বলল, ভাবি দয়া করে রুমানা আপাকে ডাকা যাবে? ওপাশ থেকে মলিন কণ্ঠে জেবা বলল, ও তুমি? আমি ভাবলাম তোমার বড় ভাই। জানো তিনি গতকাল গেছেন, অথচ এখন অবধি একটা ফোনও দেননি। রঙ্গন দাঁত কিরমির করে বলল, ও এখন জানলাম, আহারে, তা ভাবি আপাকে একটু ডাকবেন? জেবা রুমানাকে ডেকে আনলো। রুমানাও রঙ্গনকে জানালো সে প্রণয়কে নিয়ে সন্ধ্যার পরপরই কোয়ার্টারে পৌঁছে যাবে। রুমানার সঙ্গে কথা বলা শেষ করে রঙ্গন অঙ্গনকে চোখ টিপ মেরে বলল, ভাই আজকেও
কিন্তু ওটা হবে। ম্লান হেসে সায় দিল অঙ্গন। জমিদার বাড়ির ছেলে তারা, মদের সঙ্গে পরিচয় সেই ছোট্টবেলা থেকেই, যদিও প্রতিদিনকার অভ্যেস হিসেবে গড়ে তোলেনি, তবুও মাঝে মাঝে গলাটা ভেজানো হয়। কিন্তু চিন্তা হলো রুমানাকে নিয়ে, তার সামনে এসব খাওয়া যাবে না। তাছাড়া প্রণয় এসব থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করে, যদিও দু একবার আড্ডায় বসে সেও গলা ভিজিয়েছিল, তবে আর চারজন থেকে যথেষ্ট কমই খায়। যতই হোক ডাক্তার বলে কথা, শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সব দিকেই বিশেষ নজর তার। মনটা ভীষণ আহত লাগছে অঙ্গনের। কেন লাগছে, কী কারণে লাগছে সেসব অজানা নয়, তবুও মনের এই ব্যথাটুকু লুকানোর চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ছেড়ে রঙ্গনকে বলল, ভাইয়ার রুমের পাশেরটায় সব ব্যবস্থা করে রাখিস, ওখানে রুমানা যাওয়ার চান্স নেই। ওরা চলে গেলে দুবাই মিলে অনেকক্ষণ আড্ডা দেব। রুমানা যখন নিজেকে পরিপাটি করে প্রণয়ের সামনে উপস্থিত করলো আর বায়না ধরলো কোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য, প্রণয় কিঞ্চিত রেগে গেল, কিন্তু প্রকাশ করতে পারল না প্রেরণার জন্য। প্রেরণা বুঝে গিয়েছিল প্রণয় এবার রেগে গিয়ে দু কথা বলবে রুমানাকে, তাই প্রণয়ের সামনে গিয়ে প্রেরণা বলল, মেয়েটা তোমার জন্মদিন বলে এত আশা নিয়ে ওখানে আয়োজন করলো, আর তুমি কিনা মেজাজ দেখাচ্ছ। মায়ের কড়া চোখে শান্ত দৃষ্টিতে তাকিয়ে চাপা নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয়। তারপর রুমানাকে শান্ত কণ্ঠে বলল, গাড়িতে গিয়ে বসো। রুমানা আর প্রণয় কোয়ার্টারে উপস্থিত হলো। পরিকল্পনা মাফিক সমস্ত আয়োজনই সম্পন্ন হলো, কিন্তু সমস্ত বিষয়ে প্রচণ্ড বিরক্তিবোধ করেছে প্রণয়। কখনো মন চেয়েছে গায়ের সর্বস্ব শক্তি দিয়ে সমস্ত আয়োজন লণ্ডভণ্ড করে দিতে, কখনো মনে হয়েছে এক চিৎকার দিয়ে রুমানাকে বলতে, এই মেয়ে বিশ্বাস করো আমি আজও তোমাকে ভালোবাসতে পারিনি। আবার ভেবেছে রুমানার দোষটা কোথায়। এই প্রশ্ন মনে করানাতেই রুমানার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করল প্রণয়। রুমানাকে সে ভীষণ পছন্দ করে, রুমানার ব্যক্তিত্ব ভীষণ সুন্দর, রুমানার ভালোবাসার ধরনও সুন্দর। নিখুঁতভাবেই মেয়েটা তাকে ভালোবাসে, নিখুঁতভাবে মেয়েটা তার জীবনসঙ্গী হওয়ার যোগ্য, কিন্তু ভালোবাসার যোগ্যতায় অযোগ্যতার প্রশ্ন বড়ই হাস্যকর। রুমানা তাকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে তাকে। তার প্রেমে যে মেয়েটা অন্ধ, সেই মেয়ের অন্ধত্বের সুযোগ কী করে নেবে সে? যদি নেয় তাহলে কি লাভ হলো বাপ ভাইদের থেকে দূরত্ব বজায় রেখে অন্য পথে অন্য জীবনে চলে। দীর্ঘশ্বাস ছেড়ে অঙ্গনের সঙ্গে কথা বলায় মশগুল রুমানাকে প্রণয় বলল, রুমানা একটু ছাদে চলো, তোমার সঙ্গে একাকী কিছু সময় কাটাতে চাই, কিছু কথা বলতে চাই। মূলত রুমানাকে নিজের মনের সত্যিটা জানাতেই কথাটি বলল প্রণয়, কিন্তু সবাই বুঝে নিল অন্য কিছু। রঙনের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল, বুকে আঘাত পেলেও উষ্ঠকোণে মিথ্যে হাসির রেখাটুকু ঠিক স্পষ্ট করল অঙ্গন। লজ্জায় মাটির সঙ্গে মিশে যাওয়ার উপক্রম হলো রুমানা। ক্ষীণস্বরে বলল, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। এক মুহূর্ত দেরি করল না প্রণয়, ছাদে চলে গেল। রুমানা নিঃশব্দে সোফায় গিয়ে বসলো। লজ্জায় সে মাথা উঁচু করতেও পারছে না, কেবল নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর ছাদে যাবে ভাবছে। এদিকে অঙ্গনের ইশারায় রঙ্গনও রুমে চলে গেল। অঙ্গন জানে রুমানা অতিরিক্ত লাজুক প্রকৃতির মেয়ে। প্রণয় নিজ থেকে তাকে আহ্বান জানিয়েছে, এতে করে তার লজ্জার পরিমাণ প্রচণ্ড বেড়ে গেছে। ভিতরের রুমে গিয়ে বড় বড় করে নিঃশ্বাস ফেলল অঙ্গনের অনুভূতিটুকুর আঁচ পেয়ে আবার ড্রয়িং রুমে চলে গেল। ড্রয়িং রুমে একপাশে থাকা ফ্রিজ থেকে 3 গ্লাস প্রমত্তকর রস থেকে 1 গ্লাস নিয়ে আবার রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রুমানা হঠাৎ প্রশ্ন করল, রঙন ওটা কি? থতমত খেয়ে রঙন বলল, সফট ড্রিঙ্ক, গলাটা বেশ শুকিয়ে গেছে, একটু ভেজাবো আর কি। এটুকু বলে চলে গেল রঙন। রুমানা খেয়াল করলো তার গলাটাও শুকিয়ে কাটকাট হয়ে গেছে। শুধু কি গলা, বুকটাও কেমন শুকনো শুকনো লাগছে। প্রণয় অপেক্ষা করছে তার জন্য। ইস, কেমন কেমন যেন লাগছে। কোনো কিছু না ভেবে ত্বরান্বিত হয়ে উঠে গিয়ে ফ্রিজ খুলে 1 গ্লাস প্রমত্তকর রস সেও পান করলো, কিন্তু কেমন একটা বিদঘুটে গন্ধ পেয়ে বমির বনিতায় দ্রুত গ্লাস রেখে দিল। গা গুলিয়ে উঠল। তাড়াতাড়ি করতে গিয়ে এমনভাবে গিলেছে, আস্তে ধীরে খেতে গেলে হয়তো 1 ঢোকের বেশি 2 ঢোক গিলতে পারতো না। আর বেশি সময় নষ্ট করলো না রুমানা, শাড়ির অচল দিয়ে মুখ মুছে ছাদে চলে গেল। ছাদের কার্নিশে দাঁড়িয়েছিল প্রণয়, তাকে দেখা মাত্র স্বস্তি পেল রুমানা। গুটি গুটি পায়ে এগিয়ে প্রণয়ের পাশে সেও দাঁড়ালো। রুমানার উপস্থিত পেয়ে প্রণয় বলল, এত সময় লাগে আসতে? উত্তরে রুমানা কিছু বলতে গিয়েও পারল না। কেমন যেন মাথা ঘুরাচ্ছে তার, শরীরটা গরম হয়ে উঠছে, গা গুলিয়ে বমি পাচ্ছে। রুমানার থেকে উত্তর না পেয়ে গাড় বাঁকিয়ে রুমানার দিকে তাকালো প্রণয়। জ্যোৎস্নার রাত্রিতে সাদা জর্জেট শাড়ি পরিহিত রুমানাকে দেখতে মন্দ লাগছে না। মেয়েটা তাকে কত ভালোবাসে, কত গুরুত্ব দেয় তার পছন্দ অপছন্দকে, অথচ সে মন দিয়ে বসলো আর ভাবতে পারল না। আচমকা চোখ বুজে লম্বা একটি নিঃশ্বাস ত্যাগ করলো। তারপর দৃঢ় দৃষ্টিজোড়া রুমানার দিকে নিক্ষেপ করে বলল, তুমি আমাকে অনেক ভালোবাসো রুমানা, আমি জানি। তুমি আমার বাগদত্তা, তোমাকে সম্মান করি আমি। আমার ভীষণ পছন্দনীয় মানুষদের তালিকায় তুমিও একজন। আমি জানি, কথাটা এর আগেও তোমাকে বলেছিলাম, আজ আবারও বলবো। তবে এখানে আজ একটি কিন্তু রয়েছে। প্রণয়কে পুরো কথাটা শেষ করতে না দিয়েই উদ্ভ্রান্তের মতো রুমানা বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। 2 বছর আগে শুধু তোমার পছন্দের তালিকায় থাকলেও আজ আমি তোমার
তোমার ভালোবাসাকে ঠিক জয় করে নিয়েছি। আকস্মাৎ প্রণয়ের দুপা মৃদু কেঁপে উঠল। রুমানার দিকে দু কদম এগিয়ে দু হাতে রুমানার দুকাতে দৃঢ় হস্তে চেপে ধরল। লম্বা একটি শ্বাস নিয়ে আবার ছেড়েও দিল। মারাত্মক ক্রোধান্বিত হয়ে ঠাসিয়ে রুমানার গালে একটা চর বসিয়ে দিল প্রণয়। হুঙ্কার ছেড়ে বলল, হাউ ডেয়ার ইউ। গালে হাত দিয়ে উদ্ভ্রান্তের মতোই রুমানা চেয়ে রইল প্রণয়ের দিকে। কয়েক পল সময় নিয়ে নাকি সুরে কেঁদে উঠল। বলল, তুমি আমায় কেন মারলে প্রণয়? জানো আমার শরীর কত খারাপ লাগছে। ক্রোধে শরীর কাঁপছে প্রণয়ের। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আরেকটা চর বসালো রুমানার গালে। চিৎকার করে বলল, তোমার সাহস কি করে হয় নেশা করার? তুমি কে জানো? এটুকু বলে আবারও রুমানার দুকাত নিজের শক্ত হাতে চেপে ধরল। এটুকু বলে আবারও রুমানার দুকাত নিজের শক্ত হাতে চেপে ধরল। বলল, তুমি প্রণয় চৌধুরীর বাগদত্তা, আর তুমি কি নাচ্ছি ভাবতেও পারছি না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে, এই মুহূর্তে। প্রণয়ের এমন হিংস্র রূপের সম্মুখীন হয়ে ভয়ে আত্মা কেঁপে উঠল রুমানার। কিন্তু হঠাৎ এমন আচরণ কেন করলো প্রণয়? কেন মারল তাকে? নেশায় বুঁদ হয়ে অজ্ঞানে করা নিজের ভুলটুকু টের পেল না রুমানা। তাই একরাশ অভিমানে কাঁদতে কাঁদতে ঢুলতে ঢুলতে নিচে নেমে গেল। নিচে গিয়ে প্রথমে প্রণয়ের ঘরে, তারপর পাশের ঘরে ঢুকলো রুমানা। দেখতে পেল চিত হয়ে শুয়ে আছে অঙ্গন। বিধ্বস্ত রূপে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে অঙ্গন পাশে গিয়ে বসলো রুমানা। কিন্তু অঙ্গন উঠল না। উঠবে কি করে? মাত্রাতিরিক্ত নেশা করার ফলে সেও বুঁদ হয়ে গেছে। তাই বেশ শব্দ করে কাঁদতে শুরু করলো রুমানা। ঢুলো ঢুলো চোখ দুটি মেলে তাকালো অঙ্গন। রুমানাকে দেখা মাত্রই উঠে বসলো সে। কপাল কুঁচকে বলল, কাঁদছো কেন? তোমার ভাইটা আমাকে একটুও ভালোবাসে না। এই দেখো আমাকে মেরেছে। গাল এগিয়ে দিতেই অঙ্গন সে গালে স্পর্শ করলো। ব্যথিত হয়ে বলল, এত বড় সাহস ওর! ও আমার কলিজাকে মেরেছে। খুন করে ফেলবো ওকে আমি। উন্মাদীয় কণ্ঠে কথাটি বলতেই রুমানা ঢুলে পড়ল অঙ্গনের বুকে। অঙ্গন ওর মাথায় হাত বুলিয়ে বলল, কেঁদো না সোনা, এই তো আদর করে দিচ্ছি। রুমানা ফুপাতে ফুপাতে বলল, তোমার খারাপ ভাইটা আমাকে একটুও ভালোবাসে না অঙ্গন, একটুও না। অঙ্গন এবার একটু সিরিয়াস হলো। তীক্ষ্ণ কণ্ঠে বলল, ওর ভালোবাসার জন্য তুমি আর পাগলামি করবে না রুমানা। এই দেখো আমি তোমাকে কত ভালোবাসি, একটু এখানে কান পেতে শোনো। অঙ্গন নিজের বুকে রুমানার মাথা চেপে ধরতেই কিছু সময় থম মেরে রইল রুমানা। তারপর কি যেন হলো দুজনেরই। অঙ্গন মাতাল করা সুরে রুমানার কানে কানে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি রুমানা। অঙ্গনের ঠোঁটের উষ্ণতা কানে লাগতেই পুরো শরীর শিউরে উঠল রুমানার। আবেদনীয় দৃষ্টিতে অঙ্গনের দৃষ্টিতে তাকালো। অঙ্গনও নিবিড় দৃষ্টিতে তাকিয়ে নিবিড় একটি চুমু খেলো রুমানার গালে। মুহূর্তেই কি যেন হয়ে গেল দুজনের। কেবল একে অপরকে পাওয়ার তৃষ্ণা মেটাতে ব্যস্ত হয়ে পড়ল। ইস, নিয়তি কতই না নিষ্ঠুর! অজান্তে অজ্ঞানে দুজন মানবী একে অপরের দেহের তৃষ্ণা মেটাতে উদগ্রীব হয়ে উঠল। সেই উদগ্রীব উত্তেজনা থেকে একে অপরের উষ্ণতায় লেপ্টে যেতে যেতে কখন যে দুজনে এক হয়ে গেলে নিজেরও টের পেল না। দুটো দেহের এক হয়ে যাওয়া দুটো কণ্ঠের উন্মাদীয় সুরে পুরো ঘর মুখরিত হয়ে উঠল। ইস, অজান্তেই না জানি কোন বিধ্বংসী খেলায় মেতে উঠল দুজনেই। রঙন ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্রিজ থেকে আরেক গ্লাস মদ নিয়ে অঙ্গনের কাছে আসার জন্যই যেই ঘরে দরজা অবধি প্রবেশ করলো, অমনি তার মাথা থেকে পুরো মুখ ডেকে গেল রুমানার পরিহিত সাদা জর্জেট শাড়িটি। আচমকা চমকে গিয়ে এক হাতে শাড়ি ধরে চোখের উপর থেকে সরাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল রঙনের। সম্মুখের বিছানায় চোখ পড়তেই মুখ দিয়ে বেরিয়ে এলো, ও মাই গড! সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে পেছন ফিরে দাঁড়ালো রঙন। হতভম্ব হয়ে রুম ত্যাগ করে ড্রয়িং রুমে গিয়ে বসলো। অঙ্গন নেশা করেছে, কিন্তু রুমানা মাথা কাজ করলো না রঙনের। শরীর বেয়ে ঘাম ঝরছে তার, কপাল চুয়ে ঘাম চোয়াল বেয়ে পড়ছে, প্রচণ্ড অস্থির লাগছে। প্রণয় কোথায়, কি হচ্ছে এসব? হাত পা কাঁপতে শুরু করলো রঙনের। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কি করবে না করবে কিছু ভেবে না পেয়ে ত্বরান্বিত হয়ে কোয়ার্টার ত্যাগ করলো সে। তার আত্মায় ইতিমধ্যে জানান দিয়েছে মহাপ্রলয় ঘটবে। রুমানা মেয়েটাকে চিনতে ভুল করেনি প্রণয়। ভুল করেনি তার ভালোবাসায় ওই চোখের ভাষাটুকু বুঝতে। যে ভালোবাসায় ভালোবাসা না হোক সম্মান দিয়েছে সে। নিজের ভবিষ্যৎ জীবনসঙ্গী হিসেবে যার স্থান দিয়েছে সে এই রুমানাই। হয়তো ভালোবাসা নামক অনুভূতিটুকু রুমানার জীবনে আসার অনেক পর অন্য কারো প্রতি জন্মেছে। তাই বলে সে তার দায়িত্ব, কর্তব্য, প্রতিশ্রুতি ভুলে যায়নি। এতগুলো বছর ধরে যে মেয়েটাকে চোখের সামনে বড় হতে দেখেছে, এতগুলো বছর ধরে যে মেয়েটা মন প্রাণ উজাড় করে তাকে ভালোবেসে আসছে, তার ভালোবাসা কামনা করছে সে। মেয়েটা কখনোই এত বড় স্পর্ধা দেখাতে পারে না। এছাড়া রুমানা এত বছরের প্রণয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে বেশ অবগত হয়েছে। সেই সাথে প্রণয়কে সে খুব মানেও। তাই নেশা করে মাতাল হয়ে প্রণয়ের সামনে যাওয়া তো দূরের কথা, নেশা করার কথা ভাবতেও রুমানার রুহ কেঁপে উঠবে।
এটুকু স্মরণে আসতেই রাগ কিছুটা কমে গেল প্রণয়ের। মাত্র কয়েকদিন আগে যে মেয়েটার সাথে বাগদান সেরেছে সে মেয়েটার প্রতি এত সহজে অবিশ্বাস আনতে পারল না। তাই পুরো ঘটনা কি ঘটেছে সেটা বোঝার জন্য ত্বরান্বিত হয়ে ছাদ থেকে নিচে গেল। ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে অবাকান্বিত ভঙ্গিতে ধীরে ধীরে নিজের রুমে চেক করলো। চারপাশ কেমন শুনশান নীরবতা। কিছু সেকেন্ডের মধ্যে সেই নীরবতা ভেঙে কেমন যেন কণ্ঠস্বর ভেসে এলো, কেমন অস্পষ্ট ধ্বনি। সে ধ্বনি নিশানা করে তার বিব্রত চরণদ্বয় পাশের রুমের ধারে সম্মুখে গিয়েই থেমে গেল। আচমকা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল সে। এক নিমিষেই যেন তার সমস্ত পৃথিবী ঘুরপাক খেতে শুরু করলো। সমস্ত শরীর ঘাম ছেড়ে শিরায় শিরায় অগ্নি জ্বলে উঠল। এই শরীর অবশ অনুভূত হলো। এই শরীরের রক্ত টকবগিয়ে উঠল। ক্রোধে শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। ছোট ছোট তীক্ষ্ণ দৃষ্টিজোড়া আকস্মাৎ ভয়াবহ রক্তিম বর্ণ ধারণ করলো। ক্রমাগত চোয়ালজোড়া ধীর থেকেও ধীরতর হলো। ক্রোধে ঘৃণায় কোনো ক্রমে নিজের বিশাল দেহটি সরিয়ে নিল, কিন্তু বারংবার বজ্রপাতের ন্যায় দু চোখে ভাসতে থাকলো ছোট ভাইয়ের সঙ্গে নিজের বাগদত্তার মিলিত হওয়ার দৃশ্যটুকু। ড্রয়িং রুমের সোফায় নিস্পন্দ হয়ে কত সময় পার করলো জানা নেই, কিন্তু যখন উঠে দাঁড়ালো তখন চেনা সেই প্রণয় চৌধুরী ছিল না, সে এক অন্য প্রণয় চৌধুরী, যার প্রখর দৃষ্টির দিকে একবার তাকালেই কারো সকল হৃৎপিণ্ড মুহূর্তে অচল হয়ে যাবে। বিশাল দেহটিকে শটান করে দাঁড় করালো, তারপর ধীরচিত্তে এগিয়ে গেল নিজের বেডরুমে। কয়েক পল থমকে দাঁড়িয়ে ফিরে গেল বহু বছর পূর্বে। তার পিতামহ আজহার চৌধুরীর দেওয়া তাকে প্রথম এবং শেষ উপহারটুকুর মুখ্য ব্যবহারের সময় এসেছে আজ। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের। মারাত্মক ক্রোধে আবিষ্ট হয়ে পরিহিত কালো ব্লেজার একটানে খুলে মেঝেতে আছড়ে ফেললো। বড় বড় দম ফেলে কয়েক কদম পায়চারি করলো রুম জুড়ে। এক একজনের বৈশিষ্ট্য যেমন এক এক রকম, তেমনি রাগান্বিত অবস্থায় এক একজন এক একভাবেও তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঠিক তেমনি প্রণয়ও করলো। পুরো রুম জুড়ে এলোমেলো ঘোরাঘুরি করে পরিহিত শার্টটাও এক সময় টেনে টুনে খুলে মেঝেতে ফেলে দিল। বলিষ্ঠ দেহের শেষ সম্বল রইল একটি স্যান্ডো গেঞ্জি এবং প্যান্ট। শরীরে অতিরিক্ত ঘাম নিঃসৃত হওয়ার ফলে সুটাম বুক পিঠে গেঞ্জি লেপ্টে রয়েছে। কপালের বিন্দু বিন্দু ঘামও এবার টপাটপ ঝরতে শুরু করেছে। নিঃশ্বাস প্রশ্বাস ক্রমাগত ভারী হচ্ছে। রাতের প্রায় পুরোটাই এমন বিক্ষিপ্তভাবে পার করলো প্রণয়, কিন্তু চারদিক থেকে যখন ফজরের আজান ধ্বনি ভেসে এলো ধাতস্থ হয়ে হাঁটু গেড়ে বিছানার সম্মুখে বসে পড়ল। খাট থেকে কিঞ্চিত মাথা নিচু করে বলিষ্ঠ হাতটা বাড়িয়ে দিল খাটের তলার গভীরে। বেশ পুরনো একটি সুটকেস টেনে বের করে কপাট খুলে পুরনো কাপড় চোপড় সরিয়ে ভেতর থেকে নিমিষে একটি তলোয়ার বের করে আনলো। তারপর ত্বরিত বেগে সুটকেস লাগিয়ে আবার যথাস্থানে রেখে উঠে দাঁড়ালো। ডান হাতের শক্ত মুঠোয় তলোয়ারটি ধরে এপাশ ওপাশ কাত করে ভালোভাবে দৃষ্টি বুলালো। মুহূর্তেই আবার ভয়াবহ হিংস্র রূপ ধারণ করে বাম দিক ডান দিক কৌশলে ঘাড় বাঁকিয়ে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, আমার সম্মানে আঘাতকারী একটা প্রাণীকেও বাঁচিয়ে রাখবো না, স্বয়ং নিজের ভাইকেও না। নিজের হিংস্র রূপটা নিয়ে আবার ড্রয়িং রুমের সোফায় এসে বসলো প্রণয়। অপেক্ষায় থাকলো তার চোখে দেখা সবচেয়ে নিকৃষ্ট দুটি প্রাণের জন্য। চারদিকের ঘন অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল। ধরণীর বুকে সূর্য তার সকল উজ্জ্বলতা নিয়ে ঝলমলিয়ে পদার্পণ করলো। দুটি দেহ একে অপরের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে বিভোর ঘুমে অচেতন হয়ে আছে। দুটি দেহ একে অপরের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে বিভোর ঘুমে অচেতন হয়েছিল। রাতের আধারে করা পাপগুলো দিনের আলোয় সূর্যের তির্যক আলোক রশ্মিতে উন্মোচিত হলো। বদ্ধ চোখে সূর্যের আলো পড়তেই চোখ কুঁচকে কিঞ্চিত নড়ার চেষ্টা করলো রুমানা। চৈতন্য ফিরতেই অনুভব করলো তার উপর ভারী কোনো বস্তু রয়েছে। শুধু তাই নয়, কারো গভীর নিঃশ্বাস প্রশ্বাস, কারো শরীরের নিবিড় উষ্ণতার পুরোটুকুই মিশে যাচ্ছে তার শরীরে। সহসা ভীতিগ্রস্ত হয়ে চোখ খুলে তাকালো রুমানা। নিজের উপর ঘুমন্ত পরিশ্রান্ত অঙ্গনকে দেখে আত্মচিৎকার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল অঙ্গনের। জোরপূর্বক চোখ টেনে তুলতেই ভেসে উঠল রুমানার ভীতিগ্রস্ত কন্দনরত মুখশ্রী। সম্বিত ফিরে পেয়ে দ্রুত সরে গেল অঙ্গন। রুমানার নগ্ন বুকে দৃষ্টি পড়তেই মস্তিষ্কে মারাত্মক চাপ পড়ল। পুরো শরীর ভয়ে শিউরে উঠল। দৃষ্টিজোড়া আবদ্ধ করে ফেলল নিমিষেই। লজ্জায় ঘৃণায় মূর্ছা ধরে গায়ে চাদর টেনে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো রুমানা। অঙ্গনের মাথাটা ঝিম ধরে গেল। কণ্ঠরোধ হয়ে নিঃশ্বাসও বন্ধ হওয়ার উপক্রম হলো। অনেকটা সময় হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকার পর অঙ্গন চাপায় একটি নিঃশ্বাস ত্যাগ করে মনে করার চেষ্টা করলো গত রাতের কথা। ঝাপসা কিছু কিছু মনে পড়তেই নিরুপায় হয়ে মেঝেতে ধপাস করে বসে পড়ল। নির্বাক হয়ে আশেপাশে কাতর দৃষ্টি বোলালো। চিৎকার করে ডাকার চেষ্টা করলো ছোট ভাই রঙ্গনকে, বড় ভাই প্রণয়কে, কিন্তু পারল না। আকস্মিক বিপর্যয়ের গন্ধ পেতেই কেমন যেন মিইয়ে গেল।
দৃষ্টি মেলে একবার বিছানায় তাকালো, পরক্ষণে মাথা নিচু করে বিড়বিড় করে বলল, সি। আবার ভয়ে সম্বিত ফিরে পাওয়ার বনিতায় বলল, আমি এত নিকৃষ্ট, এত জঘন্য, এত বড় অন্যায়, এত বড় পাপ কি করে করলাম আমি? কোন মুখে রোমানার সামনে দাঁড়াবে, কোন মুখে প্রণয়ের সামনে দাঁড়াবে সে? নিজের মনকেই বা আজকের পর থেকে কি করে সান্ত্বনা দেবে? রোমানাকে সে প্রচণ্ড ভালোবেসেছিল, কিন্তু কখনো ভোগ করার কথা ভাবতেও পারেনি, জোর করে পাওয়ার প্রত্যাশাও করেনি। তবে এ কি হয়ে গেল? কিভাবে কি হলো? রুমানা কি করে তার কাছে এলো? এত বড় অঘটন কি করে ঘটলো? রঙন কোথায়? কোথায় বড় ভাই প্রণয়? সবশেষে একটু আশার আলো নিয়ে বের হলো অঙ্গন। সঙ্গে সঙ্গে প্রণয়কে বিক্ষিপ্তভাবে নজরে পড়ল তার। দু চোখ ভরে অশ্রুপাত শুরু হলো অঙ্গনের। নিজের প্রতি রাগে ঘৃণায় তড়িৎ গতিতে প্রণয়ের সম্মুখে বসে প্রণয়ের ডান হাতটা চেপে ধরে নিজ গণ্ডস্থলে তলোয়ার ঠেকালো অঙ্গন। বলল, ভাই, এই মুহূর্তে আমার প্রাণ নিয়ে তুমি আমাকে মুক্তি দাও। হিংস্রতার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েও নিভে গেল প্রণয়। এক ধাক্কায় অঙ্গনকে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। দৃঢ়কণ্ঠে বলল, ডোন্ট টাচ মি অঙ্গন। আমি এত বড় অন্যায় কি করে করলাম ভাই? রুমানা কি করে আমার কাছে এলো? কি থেকে কি হয়ে গেল? দুহাতে নিজের চুল খামচে ধরে চিৎকার করে কথাগুলো বলল অঙ্গন। এ পর্যায়ে প্রণয় বিচলিত হয়ে প্রশ্ন করল, তুই কাল নেশা করেছিলি? অঙ্গন মাথা নিচু করেই হ্যাঁ সূচকে মাথা নাড়ালো। আকস্মাৎ চোখ বুজে অদর কামড়ে ধরল প্রণয়। এবার যেন পুরোটাই সুস্পষ্ট তার কাছে। যা ঘটেছে ইচ্ছাকৃত নয়, কিন্তু প্রশ্ন তো রয়েই গেছে। প্রণয় বলল, রুমানাকে ড্রিঙ্ক করিয়েছে কে? অঙ্গন চমকে উঠল, এক পলক প্রণয়কে দেখল, আবারও মাথা নিচু করে বলল, আমি জানি না ভাই। এবার প্রণয় বলল, আমার সামনে থেকে যা। প্রণয়ের আদেশ পেয়ে অত্যন্ত লজ্জিত মুখে চলে গেল অঙ্গন। কোথায় যাবে? আজকের পর কোথায় মাথা উঁচু করে দাঁড়াবে সে? সবচেয়ে বড় কথা, রুমানা। এ জীবনে হয়তো রুমানার সামনে এসে দাঁড়াতে পারবে না। এ জীবনে হয়তো রুমানা আর তার সুখ দুঃখের গল্প বলতে অঙ্গনকে খুঁজবে না। হাসির ছলে, কথার ছলে বলবে না, তোমার মতো বন্ধুটি পাশে থাকলে আমার সব সব স্বপ্ন পূরণ না হয়ে পারে। অঙ্গন বেরিয়ে যাওয়ার পর আরেক দফা দীর্ঘশ্বাস ছাড়ল প্রণয়। অপেক্ষা করতে থাকলো রুমানার জন্য। যা ঘটেছে খুব খারাপ ঘটেছে। এটাই যদি ঘটার ছিল, কপালে যদি এটাই লেখা ছিল, তাহলে সেদিন তাদের বাগদান কেন হলো? এত বছর ধরে যে মেয়েটা তার সান্নিধ্য পাওয়ার জন্য চাতক পাখির মতো বসেছিল, চোখের পলকেই সে মেয়ে তার ভাইকে সমস্তটা বিলিয়ে কি করে দিল? ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক, যা ঘটেছে তা তো বদলানো সম্ভব নয়। তীব্র অস্বস্তি নিয়ে বসে বসে এসবই ভাবছে প্রণয়। ঘরের ভিতর থেকে শুনতে পাচ্ছে রুমানার গগনবিদারী চিৎকার। কি করবে, কি বলবে, কি করা উচিত বোধগম্য হলো না প্রণয়ের। তবুও একটা সিদ্ধান্ত তাকে নিতেই হবে। মেঝেতে পড়ে থাকা তলোয়ারের দিকে দৃষ্টি পড়তেই সেটা তুলে যথাস্থানে রেখে এলো। তারপর ড্রয়িং রুম থেকেই হাঁক ছাড়লো, রুমানা, আমি তোমার অপেক্ষায় আছি। প্রণয়ের ডাক শোনার পর প্রায় 30 মিনিট পর বিক্ষিপ্ত চেহারায় বেরিয়ে এলো রুমানা। পরনের শাড়িটাও ঠিকঠাকভাবে পরতে পারেনি। এলোমেলো চুল, রক্তিম বর্ণ চোখ, ঠোঁটের এক কোণায় রক্ত জমাট চিহ্ন, সব মিলিয়ে বিধ্বস্ত রুমানাকে দেখে আবারও দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয়। বলল, আমি জানি গত রাতে যা ঘটেছে পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কেন ড্রিঙ্ক করলে? ধপ করে মেঝেতে বসে পড়ল রুমানা। ভয়ে, লজ্জায়, ঘৃণায় থরথর করে কাঁপতে কাঁপতে উত্তর দিল, সফট ড্রিঙ্ক মনে করে খেয়েছিলাম, আমি জানতাম না ওটা মদ ছিল। নিজেকে সংযত রাখার চেষ্টা করে প্রণয় বলল, আমি অতটা দয়ালু নই, যতটা দয়ালু হলে এই মুহূর্তে তোমাকে কিছু সান্ত্বনা বাণী শোনানো যায়। আমি অতটা নির্মল প্রকৃতির মানুষ নই, যতটা নির্মল হলে তোমার চোখের ভারী বর্ষণ দেখে ব্যথিত হওয়া যায়। আমি অতটাও শুদ্ধ পুরুষ নই যে এই মুহূর্তে এমন পরিস্থিতিতে বলবে তুমি অন্য পুরুষ দ্বারা তোমার সতীত্ব হারিয়েছ। এতে আমার যায় আসে না। রুমানা, যা কিছু ঘটেছে এতে তোমার হাত নেই, আবার আছেও, কিন্তু যা হয়েছে এর জন্য আমি ভুক্তভোগী হতে পারি না। যেহেতু তোমার প্রতি আমার ভালোবাসা নেই, সেহেতু আমি তোমাকে একটি সাজেশন দিতে চাই। তুমি অঙ্গনকে বিয়ে করে নাও। যা হয়েছে এর থেকে সঠিক আর কোনো পথই নেই। আর যদি তুমি অঙ্গনকে গ্রহণ করতে না পারো, তবে আমার স্ত্রীর মর্যাদা পাবে, কিন্তু আমাকে পাওয়ার সম্ভাবনা কাল অবধি থাকলেও আজ আর নেই। প্রণয়ের ড্রাইভার মেরাজুল হক রুমানাকে পাঁচফোড়ন গৃহে পৌঁছে দিয়ে আবার কোয়ার্টারে ফিরে এসেছে। রুমানা বাড়ি ফিরে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। বাড়ির একটি কাকপক্ষীও টের পায়নি রুমানা ফিরেছে। দুপুর পেরিয়ে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। সকাল থেকে প্রেরণা উন্মুখ হয়ে বসে আছে প্রণয়, অঙ্গন, রঙ্গন আর রুমানার জন্য। যখন সূর্য অস্তমান হলো, চারিদিক থেকে বেশি হলো আজানধ্বনি, তখনই চৈতন্য ফিরল প্রেরণার। বড় বউ বলে এক হাঁক ছাড়লো। শবনম রান্নাঘর থেকে ছুটে শাশুড়ির রুমে প্রবেশ করলো। প্রেরণার তাকে আদেশ করলো প্রণয়কে ফোন করতে আর খবর নিতে তারা কখন বাড়ি ফিরবে। যদি তারা ফিরতে না চায়, অন্তত রুমানাকে যেন রেখে যায়। শাশুড়ির আদেশ পেয়ে শবনম প্রণয়কে ফোন করে জানতে পারলো সবাই বাড়ি ফিরে গেছে। তবুও শবনমের কল পেয়ে প্রণয় কিছুটা বিচলিত হয়ে বলল, আপনি রুমানার ঘরে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখুন, বাকিদের আমি দেখছি। শবনম কথা শেষ করে ভাবলো জেবাকে রুমানার কক্ষে পাঠিয়ে দেবে, আর সে গিয়ে শাশুড়িকে শান্ত করবে, বলবে রুমানা ফিরেছে। শবনম জেবাকে রুমানার কক্ষে পাঠিয়ে শাশুড়ির কাছে গেল। এদিকে জেবা তার লম্বা বিনুনির
শেষ প্রান্ত এক হাতে নাড়াতে নাড়াতে হেলিয়ে দুলিয়ে পা বাড়ালো রুমানার কক্ষে। কক্ষের সামনে দাঁড়িয়ে প্রায় 10 মিনিটের মতো রুমানাকে ডাকলো জেবা, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। তাই বলল, কি গো ননদিনী, ঘুমিয়ে পড়েছ নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে আমার দেবরের সোহাগ নিচ্ছ, যেমনটা আমি তোমার বড় ভাইয়ের স্বপ্ন সোহাগ নেই। শেষটুকু কিঞ্চিত লাজুক ভঙ্গিতেই বলল জেবা। তখনই পাশ থেকে মুনতাহা বলল, ছোট ভাবি আপনাকে বড় ভাবি কি জন্য পাঠিয়েছে, আর আপনি কি করছেন? দেখো না, ননদিনীকে ডাকছি কিন্তু দরজা খুলছেই না। হয়তো ঘুমাচ্ছে, তাই বলে এত ডাকতে হবে? আপনার ডাকে আমি কক্ষে থাকতে পারলাম না। এটুকু বলেই থমকে গেল রুমানা। কপালে ভাঁজ পড়লো তার। মনে মনে ভাবলো, কি ব্যাপার, ছোট ভাবির ডাকে অত দূরের কক্ষ থেকে আমি বেরিয়ে এলাম, অথচ রুমানা আপা বের হলো না। কি করে, আপা ঘুমায় নাকি? এটুকু ভেবে মুনতাহা ধীর পায়ে কিছুটা এগিয়ে রুমানার কক্ষের জানালার সামনে দাঁড়ালো। জানালা লাগানো নাকি খোলা বোঝার জন্য মৃদু ধাক্কা দিতেই জানালা খুলে গেল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মুনতাহা গাড় এগিয়ে কক্ষে দৃষ্টি নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গেই আত্মা কেঁপে উঠল তার। চোখ জোড়া বড় বড় করে বুকে হাত চেপে রুমানা আপা বলে এক চিৎকার দিল। মুহূর্তেই মাথা ঘুরে জ্ঞান হারালো মুনতাহা। জেবা দৌড়ে এসে জানালা দিয়ে কক্ষে তাকাতেই দেখলো ফ্যানের সাথে শাড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে রুমানা। পরনে শুধুমাত্র ব্লাউজ পেটিকুট, খোলা চুলে এক জিভ বেরিয়ে দুটো চোখ উল্টে আছে তার। এহেন দৃশ্য দেখে ভয়ে ও মাগো বলে ধপ করে বসে বমি করে দিল জেবা। এই ছিল বাইজি কন্যার 16 থেকে 18 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।